মির্জাফর এমন একটি নাম যা বর্তমান ভারতীয় উপমহাদেশে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। মুর্শিদাবাদের তার বাড়িটি নিমকহারাম দেউরি বা বিশ্বাসঘাতকের ঘর নামে পরিচিত। মির্জাফর এতটাই বিশ্বাসঘাতক ছিল যে এখনও কেউ অবিশ্বাসী হলে বা বিশ্বাসঘাতকতা করলে মির্জাফর বলে সম্বোধন করা হয়। সিরাজদৌল্লা নবাব যাতে না হয় এজন্য মির্জাফর সিরাজের খালা ঘসেটি বেগমের সাথে হাত মেলান। কিন্তু কেন ছিল এই ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের আগুনকে উস্কে দিয়েছিল ঠিক কারা? আসুন ইতিহাসটা শোনা যাক, বিচার আপনারাই করবেন। জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, মির্জাফর, ইয়ার লতিফ প্রমুখ মুর্শিদাবাদের বহু বিশিষ্ট হিন্দু মুসলিম ব্যক্তি সিরাজের অপরিণামদর্শী ও উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে সিংহাসন থেকে অপসারিত করার চক্রান্ত শুরু করেছিলেন। তাদের আহ্বানে ক্লাইভও এই ষড়যন্ত্রে যোগ দেন। স্থির হয় সিরাজকে অপসারিত করে মির্জাফরকে সিংহাসনে বসানো হবে। এর বিনিময়ে ক্লাইভ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে নানা সুযোগ সুবিধা পাবে। ইংরেজ ঐতিহাসিক হিলের মতে পলাশী যুদ্ধের জন্য সিরাজই দায়ী ছিলেন। তার মতে নবাবের অহমিকা ও লোভ যুদ্ধের জন্য দায়ী ছিল। তিনি বলেন যে নবাবের প্রকৃত লক্ষ্য ছিল কোম্পানির অর্থ লুণ্ঠন করা, দুর্গ নির্মাণ করা ও অন্যান্য বিষয়। অপরপক্ষে ঐতিহাসিক ব্রিজেনগুপ্ত বলেন যে ঐশ্বর্য ও ক্রমবর্ধমান ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে ইংরেজ কোম্পানি সাম্রাজ্যবাদী কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ে এবং এর ফলেই পলাশী যুদ্ধের সূচনা হয়। সিরাজ ইংরেজদের সমস্ত চুক্তি মেনে নিয়ে আলীনগরের সন্ধি করে অপমানিত হয়ে মুর্শিদাবাদ ফিরে আসেন। ঠিক এই সময় মির্জাফর উমিচাঁদ মারফত উইলিয়াম ওয়াটসের সঙ্গে যোগাযোগ করে সিরাজ বিরোধী ষড়যন্ত্রকে জোরদার করে তোলেন এবং সামরিক সহায়তা চাইলেন সিরাজের বিরুদ্ধে। উমিচাঁদ সিরাজের বিরোধী একটি চুক্তিপত্র তৈরি করলেন। এখানে লেখা ছিল সিরাজকে সিংহাসনচ্যুত করতে যে বা যারা সাহায্য করছে তারা পরবর্তীতে আর্থিক সাহায্য পাবে। কিন্তু এখানেও উমিচাঁদ মির্জাফরের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। মির্জাফর এই চুক্তি থেকে স্বয়ং উমিচাঁদের নামই সরিয়ে দিয়েছিলেন। উমিচাঁদ এই ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হন। ফলে ইংরেজরা উমিচাঁদকে দলে টানার জন্য দুটো চুক্তিপত্র তৈরি করেছিলেন। একটা ছিল হোয়াইট পেপার ট্রিটি, যেটা ছিল আসল চুক্তি। এখানে স্বাক্ষর করেছিলেন অ্যাডমিরাল ওয়াটসন এবং মির্জাফর আলী খান। কিন্তু এই আসল চুক্তিটাতে উমিচাঁদের নাম ছিল না। কিন্তু উমিচাঁদ যাতে বুঝতে না পারে সেজন্য আর একটা চুক্তিপত্র তৈরি করা হয়েছিল, যার নাম ছিল রেড পেপার ট্রিটি। এখানে উমিচাঁদের নাম থাকলো, কিন্তু এটা ছিল একটা জাল চুক্তি, যেখানে ওয়াটসনের সিগনেচারটা নকল করা হয়েছিল। মার্চ 1757 ইংরেজরা চন্দননগর হামলা করে ফরাসিদের বিতাড়িত ও অস্ত্রাগার ধ্বংস করে দেয়, যাতে ফরাসিদের কাছে সিরাজের কোনো রকম সাহায্য না পায়। 23 জুন 1757 ভাগীরথীর তীরে ঘটে গেল ঐতিহাসিক পলাশীর যুদ্ধ। সিরাজের ছিল 40,000-এর বাহিনী, অপরদিকে ইংরেজদের প্রায় মাত্র 2,000 জন। কিন্তু সিরাজের পক্ষে শুধুমাত্র যুদ্ধ করেছিলেন মীরমদন এবং মোহনলাল। বাকিরা যুদ্ধ করেননি, করেছিল ষড়যন্ত্র। যুদ্ধ জয়ের পাল্লা সিরাজের দিকে ভারী হচ্ছিল, কিন্তু সেই সময় মীরমদন আহত হয়ে পড়েন। যুদ্ধ জয়ের মোড় ঘুরে গিয়েছিল ইংরেজদের দিকে, কারণ মির্জাফর, রায়দুর্লভ, ইয়ার লতিফ প্রমুখ সেনাপতিরা যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। মির্জাফরের চরম বিশ্বাসঘাতকতায় নবাব বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। সিরাজ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, কিন্তু পালিয়ে যাওয়ার সময় ভাগীরথীর তীরে মির্জাফরের পুত্র মিরনের আদেশে সিরাজকে হত্যা করা হয়। ফলে বলা যেতে পারে মির্জাফরের ষড়যন্ত্রের হাতে সিরাজের পরাজয় ঘটে। ঐতিহাসিক ডক্টর যদুনাথ সরকার বলেছিলেন, পলাশীর যুদ্ধের ফলে ভারতের মধ্যযুগের অবসান হয় ও আধুনিক যুগের সূচনা হয়। মির্জাফর খুশি হয়ে 24 পরগনার জমিদারি দিয়েছিল ক্লাইভকে। এই জমিদারি থেকে ব্রিটিশ রাজকোষে আসত 8 লক্ষ টাকা। সেজন্য এই জমিদারিকে ক্লাইভস ওন জমিদারও বলা হতো। এই ঘটনায় কিন্তু সবাই খুশি হননি। অবিভক্ত মেদিনীপুরের শাসক রাম সিংহ সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও সিরাজের হত্যা মেনে নিতে পারেননি। সেজন্য তিনি মির্জাফরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। পূর্ণিয়ার সুবাদার হিজর আলী, বিহারের দেওয়ান রাজা রামনারায়ণ এনারাও মির্জাফরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। মির্জাফর রবার্ট ক্লাইভের সাহায্য নিয়ে রাম সিংহ রাজা রামনারায়ণের বিদ্রোহ দমন করেছিল। 1759 সালে মির্জাফরের আমলে বাংলা আক্রমণ করেছিল আলী গওহর। এই আলী গওহরই পরবর্তীকালে শাহ আলম II নামে পরিচিত। ক্লাইভের সহায়তায় মির্জাফর এই আক্রমণও প্রতিহত করলেন।
ক্লাইভ এই সহায়তা মির্জাফরকে করেছিল। এই জন্য খুশি হয়ে মির্জাফর ক্লাইভকে 25 লক্ষ টাকা উপহার দেন। মুঘল সম্রাট আলমগীর মির্জাফরকে উমরাহ উপাধিতে ভূষিত করেন এবং বাংলার নবাব হিসাবে আইনি স্বীকৃতি দেন। মির্জাফরের সমস্ত কর্মকাণ্ডের জন্য এবং ক্লাইভের অনুগত থাকার জন্য মির্জাফরকে ক্লাইভস জ্যাকেলও বলা হয়ে থাকে। সাল 1760। ক্লাইভের পর বাংলাতে গভর্নর হিসাবে আসছেন ভেন্সেস্টার্ট। মির্জাফর যখন তার সফলতার প্রায় শিখরে, তখন মির্জাফরের বড় ছেলে মিরন মারা যায়। ফলে মির্জাফরের নাতি এবং জামাতা মীর কাসিমের মধ্যে সংঘাত বাধে নবাবী আসন নিয়ে। ঠিক এই সময়ে ক্লাইভের অর্থলুট, উদ্ধত আচরণ, নবাবের প্রতি অসম্মান ইত্যাদি কারণে মির্জাফর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ইংরেজদের ক্ষমতা কম করার জন্য মির্জাফর ইংরেজদের বিরুদ্ধে ডাচদের কাছে সাহায্য চাইলেন। ইংরেজরা ডাচদের সঙ্গে যুদ্ধ করে এবং এই যুদ্ধে ডাচরা পরাজিত হয়। এই যুদ্ধই ব্যাটেল অফ বিদারা বা ব্যাটেল অফ চিনসুরা নামেও পরিচিত। ঠিক এই সময়েই মীর কাসিম তৎকালীন বাংলার গভর্নর ভেন্সেস্টার্টের কাছে সাহায্য প্রার্থনা করলেন বাংলার নবাবের আসনে বসার জন্য। গোপনে মির্জাফরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চুক্তিও করে দিলেন মীর কাসিম। সাল 1760। ভেন্সেস্টার্ট তার সেনা নিয়ে মির্জাফরের রাজপ্রাসাদ ঘিরে ফেললেন এবং বললেন মির্জাফর আর বাংলার নবাব পদে বসবেন না, নতুন নবাব হবেন মীর কাসিম। আর এই বিনা রক্তপাতে বাংলার নবাব পরিবর্তন হওয়ার ঘটনাকে ভেন্সেস্টার্ট বলেছেন রেভলিউশন অফ 1760। কার্ল মার্কস বলেছিলেন যে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, প্রথমে একটি ট্র্যাজেডি হিসাবে, পরে একটি প্রহসন হিসাবে। সাল 1763, 2রা মার্চ, মীর কাসিম একটা ফরমান জারি করলেন। এই ফরমানে বলা ছিল আগামী 2 বছরের জন্য বাংলা, বিহার, উড়িষ্যার ভারতীয় বণিকরা কোনো রকম অন্তর্দেশীয় শুল্ক বাংলার নবাবকে দেবে না। ইংরেজরা এই ফরমান মেনে নিতে পারেনি। সাল 1763, 10ই জুলাই, ইংরেজরা মির্জাফরের সঙ্গে পুনরায় চুক্তি করলেন এবং মীর কাসিমকে বাংলার নবাবের পদ থেকে ক্ষমতাচ্যুত করলেন এবং মির্জাফরকে পুনরায় বাংলার নবাবের পদে বসানো হলো। এই ঘটনার ফলস্বরূপই ঘটে যায় কিছু যুদ্ধ, যেগুলো ইতিহাসে খুব উল্লেখযোগ্য, যেমন তৃতীয় ব্যাটেল অফ কাটোয়া, ব্যাটেল অফ গেরিয়া, ব্যাটেল অফ উদয়নালা এবং সবশেষে ব্যাটেল অফ মুন্ড্রো বা বহু প্রচলিত নাম যেটা ব্যাটেল অফ বক্সার। সাল 1763, 10ই জুলাই, মির্জাফরের সঙ্গে ইংরেজদের চুক্তি হয় যে বাংলার নবাবের দরবারে একজন ব্রিটিশ সবসময় থাকবেন বাংলার নবাবের ওপর নজরদারি করার জন্য এবং লাগানের 2.5% শুল্ক দেবে বাংলার নবাবকে। এছাড়া কোনো শুল্ক বাংলার নবাবকে দেওয়া হবে না। 1765 সালে মির্জাফরের পুত্র নাজামউদ্দৌলার হাতে বাংলার ভার দিয়ে মির্জাফর প্রাণত্যাগ করলেন। মির্জাফরকে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে দায়ী করলেও অত্যন্ত দক্ষভাবে মারাঠাদের বিরুদ্ধে লড়াইয়ে, আলীবর্দী খানের হয়ে নবাব সরফরাজ খানের বিরুদ্ধে গেরিয়ার যুদ্ধের লড়াইয়ে নিজেকে সেনানায়ক হিসাবে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন, সে কথাও আমাদেরকে স্বীকার করতেই হবে। সবশেষে এটাই বলবো, কোনো নবাব বা সেনাপতি কীরকম ছিল বা চরিত্র বিচার করার যোগ্যতা আমার নেই। ইতিহাস কথা বলে, আমি শুধু ইতিহাসের কিছু অংশ এখানে তুলে ধরেছি। নিজের অস্তিত্ব ও ক্ষমতা বিস্তারের লোভে হত্যা, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা এসবের সাক্ষ্য শুধুমাত্র ভারতের ইতিহাসই নয়, বিশ্বের ইতিহাসেও এর চরমতম নিদর্শন পাওয়া যায়। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ইতিহাস নিয়ে বা নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।